বলা হয় যখন সত্যি চুপ হয়ে যায় তখন মিথ্যেকেই সত্যি বলে মেনে নেওয়া হয়। এমন এক শহর যেখানে বিত্ত নোটের বিনিময়ে বিক্রি হয়, দারিদ্র নীরবে মারা যায়, আর মানবতা সেটা তো ফাইলের নিচে চাপা পড়ে থাকে। আর সেখান থেকে জন্ম নেয় এক সাধারণ মানুষের গল্প, যে নিজেই হয়ে উঠতে চলেছিল সবচেয়ে বড় প্রশ্ন। নাম দেবা, কাজ, সততা আর পরিচিতি বলতে কিছুই ছিল না। কিন্তু যখন দেবাকে ভাঙার চেষ্টা করা হলো তখন সে ভেঙে পড়েনি, সে উঠে দাঁড়িয়েছিল। আর এমন ভাবে দাঁড়িয়েছিল যে সিস্টেমের ভিতর নাড়িয়ে দিয়েছিল। কোবেরা কোনো সুপারহিরো ফিল্ম নয়, এটা সেই মানুষের গল্প যার কাছে কিছুই না থাকা সত্ত্বেও সে সবকিছু বদলে দিয়েছিল। এটা এমন একটা গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই দুনিয়ার সত্যিটা যখন চুপ করে থাকে তখন মিথ্যার আস্ফলন কতটা ভয়ঙ্কর হতে পারে। গল্পের শুরুতে সরকারের বঙ্গোপসাগর মন্থন অপারেশনে অবশেষে 7 বছর পর বিশুদ্ধ তেল পাওয়া যায়, তাও আবার ট্রিলিয়ন টন পরিমাণে। এত পরিমাণ তেল যে 15 বছর পর্যন্ত দেশে তেল ও গ্যাসের কোনো অভাব হবে না। কিন্তু সেখানকার একজন অফিসার এই খবরটি সরকার পর্যন্ত পৌঁছানোর পরিবর্তে একজন বড় ব্যবসায়ী নিরাজকে জানায়, যাতে তার থেকে বেশি সুবিধা নিতে পারে। আর টিমকে সারারাত তেলের টেস্টিংয়ে ব্যস্ত রাখা হয় যাতে এই খবর বাইরে ফাঁস না হয়। নিরাজ এই তেলটা নিতে চায়, এটা কুবেরের ধনভাণ্ডারের মতো। তাই সে মাঝরাতেই মুম্বাই থেকে দিল্লি সরকারের সাথে দেখা করতে আসে। সিন্দাপ্পা নিজেই অবাক হয়ে যায় যে তার আগে নিরাজ কিভাবে তেলের ব্যাপারে জানতে পারলো। সিন্দাপ্পা নিরাজকে তেল দিতে অস্বীকার করে, কারণ সে যদি দেশের মানুষকে তেল দেয় তাহলে পরের বারও তার সরকারই আসবে। সবাই সিন্দাপ্পার এই ভালো কাজের জন্য তাকে সোনার মতো মূল্যবান মনে করবে। তখন নিরাজ বলে যে সিন্দাপ্পা যদি মানুষকে এমনিতেই তেল দেয় তাহলে বড়জোর তার সরকার আর একবার ক্ষমতায় আসতে পারবে। মানুষ এটাই ভাববে যে তেল তো স্বাভাবিকভাবেই পাওয়া গেছে, সরকার তাদের তেল তাদেরকেই দিয়েছে। কিন্তু সিন্দাপ্পা যদি সেই তেল নিরাজের থেকে কিনে মানুষকে দেয় তাহলে মানুষ সিন্দাপ্পাকে ভগবান মনে করবে, যে একমাত্র সিন্দাপ্পার সরকারই তেল সরবরাহ করতে পেরেছে। এর বিনিময়ে নিরাজ সিন্দাপ্পার সরকারকে যত খুশি টাকা দিতেও রাজি। এমনটা হলে সিন্দাপ্পার সরকার আগামী 2টোরও বেশি নির্বাচনে জিততে পারবে। তাই সিন্দাপ্পা রাজি হয়ে যায়। এবার নিরাজ জানায় যে এই তেল পাওয়ার খবরটা গোপন রাখার জন্য সে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে মেরে ফেলবে। হাজার হাজার মানুষ মারা যাবে, কিন্তু তবেই এই খবরটা গোপন রাখা সম্ভব হবে। সিন্দাপ্পা রাজি হয়ে যায় এবং সেই রাতেই নিরাজ সেখানে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর সিন্দাপ্পা প্রেসের সামনে ক্ষতিগ্রস্তদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে। সেই সাথে সাগর মন্থন অপারেশনকেও চিরদিনের জন্য বন্ধ করার আদেশও দিয়ে দেয়। এরপর নিরাজ আবারও সিন্দাপ্পার সাথে দেখা করতে যায়। সিন্দাপ্পা নিজের সাথে সাথে সমস্ত রাজ্যের মন্ত্রীদের জন্যও টাকা চায়, মোট 1 লক্ষ কোটি টাকা, যার মধ্যে 500 কোটি ব্ল্যাক মানি এবং 500 কোটি হোয়াইট মানি ছিল। এখানে সিন্দাপ্পা স্পষ্ট করে দেয় যে যদি কোনোভাবে খবর ফাঁস হয় বা কোনো সমস্যা হয় তাহলে সরকার পুরো দোষ নিরাজের উপর চাপিয়ে দেবে এবং তাকে জেলে যেতে হবে। সরকার যখন নিজের সুরক্ষার জন্য এত সাবধানে চলছে তখন নিরাজকেও নিজের সুরক্ষার কথা ভাবতে হবে। তাই নিরাজের বাবা এই কাজটি নিরাপদে করার জন্য একজন প্রাক্তন সিবিআই অফিসার দীপককে আনার কথা বলে। দীপক তার কাজে খুবই পারদর্শী, সরকারের সমস্ত প্যাচগোজ তার জানা। অতীতে দীপক এদের কোম্পানিতেও রেড করে 100 কোটি টাকা ধরিয়ে দিয়েছিল। 1000 কোটি টাকা সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য দীপকের চেয়ে ভালো পরিকল্পনা আর কেউ করতে পারবে না। কিন্তু দীপক গত 5 বছর ধরে জেলেবন্দি। সে একজন মন্ত্রীর বাড়িতে রেড করেছিল, কিন্তু মন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারেনি। উল্টো মন্ত্রী তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। দীপক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, তার 10 বছরের জেল হওয়া প্রায় নিশ্চিত। জেলে থেকে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য লড়তে লড়তে দীপকের ইতিমধ্যেই 5 বছর কেটে গেছে। দীপক 5 বছর ধরে তার মেয়ের সাথে দেখা করতে পারেনি। এত বছর ধরে দীপকের জেলে থাকার কারণে তার পরিবারকে বাইরে কত কিছুই না সহ্য করতে হয়েছে, কিন্তু তবুও দীপকের আইনের উপর পুরো বিশ্বাস আছে। সে নিরাজের জন্য কাজ করতে অস্বীকার করে, কারণ দীপক জানে যে নিরাজ কোনোভাবে অবৈধ কাজ করানোর জন্য তাকে জেল থেকে বের করে নিজের কাজ দিতে চায়। এরপর কোর্টে শুনানি হয় এবং প্রভাবশালী ধনী ব্যক্তিরা আইনকে কিনে নেয়। দীপকের 10 বছরের সাজা হয়ে যায়। আইনের উপর থেকে দীপকের বিশ্বাস উঠে যায়। সে নিজেকে আর কখনো নির্দোষ প্রমাণিত করতে পারবে না এবং 10 বছর পর যখন জেল থেকে বেরোবে তখন আর কি জীবন কাটাবে। তাই দীপক নিরাজের সাথে হাত মেলায়, যাতে আবার জেল থেকে বেরিয়ে এসে নিজের পরিবারের সাথে একটা সম্মানজনক জীবন কাটাতে পারে। নিরাজের কোম্পানি এতদিন সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি সরবরাহ করত, কিন্তু এখন সে তেল ও গ্যাসের কোম্পানিও চালু করেছে। এই সময়ের মধ্যে দীপককেও জেল থেকে বের করে আনা হয়। সে বহু বছর পর নিজের মেয়েকে দেখতে পায়। সে তার পরিবারকে থাকার জন্য একটি ভালো বাড়ি দিতে পেরেছিল। এখন দীপক নিরাজের জন্য যে
যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল। নীরজ তাকে 10,000 কোটি টাকা কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করার কাজ দেয়। দীপক কখনোই নীরজকে তার কাজ বা সেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারবে না। এবার 500 কোটি হোয়াইট মানি সেই ভুয়ো অ্যাকাউন্টগুলোতে পৌঁছানোর জন্য দীপক একটি আইডিয়া দেয় যে তাদেরও নিরাপদে থাকার জন্য ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা পাঠানো উচিত। এমন কোম্পানি যার সাথে নীরজের কোনো সম্পর্ক নেই, এমন লোকেদের খুঁজে বের করে তাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যারা নীরজের টাকা নিয়ে পালাবেও না এবং এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানতেও পারবে না। তখন দীপক ভিখারিদের কথা বলে। ভিখারিদের ব্যাংক অ্যাকাউন্ট বা লেনদেন সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, তাই তারা টাকার ব্যাপারে কিছু জানতে পারবে না। ফলে তারা না এদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর না টাকা নিয়ে পালাবে। তাদের কাজ হয়ে গেলে তারা ভিখারিদের যেতে দিবে। নীরজের পরিকল্পনাটি খুবই ভালো লাগে, কিন্তু দীপক চলে যাওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় যে কাজ শেষ হলে সে ভিখারিদের মেরে ফেলবে, যাতে আজীবন ঝুঁকি মুক্ত থাকতে পারে। তখন সে দীপককে কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেবে। এরপর দেবাকে দেখানো হয় সে একজন ভিখারি এবং মন্দিরের বাইরে ভিক্ষা করছিল। তখনই একটি গাড়ি আরেকজন ভিখারিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দেবা সেই গাড়িটিকে অনুসরণ করে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ততক্ষণে সেই ভিখারিটিও মারা গিয়েছিল। পৌরসভার লোকেরা সেই ভিখারির মৃতদেহ তুলতেও অস্বীকার করে। ভিখারির বিচার তো দূরের কথা, পুলিশ তার শেষকৃত্যের জন্য কাঠ পর্যন্ত দিচ্ছিল না। মুভিতে পরিষ্কার দেখানো হয়েছে যে ভিখারিদের মানুষ বলেই মনে করা হয় না। দেবা আবর্জনার স্তূপ থেকে কাঠ আর কাগজ ইত্যাদি সংগ্রহ করে সেই মৃতদেহটি পুড়িয়ে দেয়, যাতে পরের জন্মে তাকে ভিখারির জীবন না পেতে হয়। এরপর রাতে সেখানেই নীরজের লোকেরা আসে এবং ঘর ও কাজের লোভ দেখিয়ে দেবাকে নিজেদের সাথে নিয়ে যায়। দেবার মা তার ছোটবেলায় একটি গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল। তখন দেবা অনাথ হয়ে যায় এবং তাকে খাবার ও টাকার জন্য ভিক্ষা করে জীবন কাটাতে হয়। দেবার মনে হয়েছিল যে এই লোকেরা তাকে ঝাড়ু মোছার মতো কোনো কাজ দেবে। দেবার সাথে তারা আরো 3 জন ভিখারিকে নিয়ে এসেছিল। সবার শরীর থেকে দুর্গন্ধ আসছিল, কারণ তারা আবর্জনার মধ্যে থাকে, সেখানেই ঘুমায়। স্নানও হয়তো কোনো নোংরা জলেই করতে হয়। এরপর দীপক তাদের সাথে দেখা করতে আসে। সে সবার সাথে ভালো ব্যবহার করে আর সবাইকে খেতে দেয় এবং তাদের ভালো করে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরতে দেয়। দীপক সবাইকে ভবিষ্যতে ভিক্ষা না করতে বলে। এইসব দেখে দেবা দীপকের মধ্যে নিজের ভাইয়ের ছায়া দেখতে পায়। এরপর দীপক তাদের নীরজের সাথে দেখা করাতে নিয়ে যায়, যাতে দেখাতে পারে যে এদের একটু প্রশিক্ষণ দিলে এরাও কোনো কোম্পানির সিইও হতে পারে। নীরজ ভিখারিদের পশুর মতোই মনে করে, তাই তার এটা ভালো লাগেনি। এরপর নীরজ দীপককে একটি জাহাজে 1 লক্ষ কোটি টাকা দেখিয়ে দেয়, যার মধ্যে 500 কোটি ব্ল্যাক মানি দীপক সেইভাবে পাঠিয়ে দেয় যেভাবে নির্বাচনের সময় ব্ল্যাক মানি লুকিয়ে এদিক ওদিক পাঠানো হয়, আর হোয়াইট মানি পৌঁছানোর জন্য সেই ভিখারিদের প্রশিক্ষণ শুরু করে দেওয়া হয়। তাদের ভালোভাবে খাওয়া, হাঁটা, থাকা, সই করা এবং ঠিকমতো কথা বলা ধীরে ধীরে শিখিয়ে দেওয়া হয়, যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। যখন তাদের আধার কার্ড বানানোর জন্য আঙুলের ছাপ নেওয়া হয়, তখন জানা যায় যে দেবার ডান হাত ভাঙা। ছোটবেলায় দেবার মতো অনাথ শিশুদের একজন লোক কিনে নিয়েছিল, যে তাদের রাস্তায় ভিক্ষা করার প্রশিক্ষণ দিত এবং খুব মারধর করত। সেই লোকটাই ছোটবেলায় দেবার হাত ভেঙে দিয়েছিল। অনাথ শিশুদের জীবন ছোটবেলা থেকেই নরক হয়ে যায় যদি তারা কোনো ভালো অভিভাবক না পায়। তখন সবাই তাদের সুযোগ নেয়। কয়েক মাসের প্রশিক্ষণের পর একজন ভিখারির ভিসা সংক্রান্ত সমস্ত ফর্মালিটি পূরণ হয়ে গেলে নীরজের লোক রোবতাকে মেরে ফেলে। দীপক সরাসরি নীরজের সাথে কথা বলতে যায়। সে এই কাজ করতে পারবে না, তার বিবেক মানবে না। সে টাকার অবৈধ কাজ করতে পারে, কিন্তু কারো প্রাণ নিতে পারে না। তখন নীরজ বলে যে তার মুখ সমস্ত মিডিয়া চ্যানেল ও ম্যাগাজিনে থাকে। দীপক সেই ভিখারিদের তার মুখ দেখিয়ে দিয়েছে। এখন যদি তাদের যেতে দেওয়া হয় তাহলে সেটা তার জন্য ঝুঁকির হবে। দীপক যদি এখন এই কাজ ছাড়তে চায় তাহলে ছাড়তে পারে, কিন্তু তাকে আবারও জেলে যেতে হবে। আর এমনও হতে পারে যে তার স্ত্রী আর মেয়েও রাস্তায় চলে আসবে। দীপক এখন নিজের পরিবারের জন্য এই কাজ চালিয়ে যেতে বাধ্য হয়। সে তার পরিবারকে ভিখারি হতে দিতে চায় না। এরপর দ্বিতীয় ভিখারিকেও ভিসা এবং টাকা লেনদেনের মতো কাজ শেষ হওয়ার পর মেরে ফেলা হয়। দীপক তাদের সাথে চোখ মেলাতে পারছিল না, কিন্তু সে বাধ্য ছিল। এখন শুধু দেবা আর খুশবু বেঁচে ছিল। খুশবু গর্ভবতী। সেই রাতে রোবো যে গুন্ডাটা এদের এখানে আটকে রাখে, সে খুশবুকে ধর্ষণ করার চেষ্টা করে, না হলে সে খুশবুর বাচ্চাকে পেটের মধ্যেই মেরে ফেলবে। তখন দেবা রোবোর সাথে লড়াই করে এবং দুজনেই বাথরুমে আটকে যায়। এখান থেকে পালানোর একটি রাস্তা ছিল, কিন্তু খুশবু গর্ভবতী হওয়ার কারণে সেই জানালা দিয়ে যেতে পারছিল না। তখন তারা দীপকের আসার জন্য অপেক্ষা করে। দেবা দীপককে গত রাতের ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু দীপক নিজের অপরাধবোধেই ডুবেছিল। সে দেবার মুখোমুখি হতে পারছিল না, এটা জেনেও যে আজ দেবাকেও মেরে ফেলা হবে। এরপর দেবাকে একটি রেজিস্টার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার নামে একটি কোম্পানি কেনা হয়।
তারপর দেবাকেও ভিসা সংক্রান্ত ফর্মালিটির জন্য নিয়ে আসা হয়। তখন দেবা দীপককে জানায় যে রোবো খুশবুকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। দীপক রোবোকে খুব ধমকায়, কিন্তু দীপক আর রোবোর মধ্যে আর পার্থক্য কি রইল, দীপকও তো এদের মেরেই ফেলছে। এরপর রোবো দেবাকেও মারার জন্য নিয়ে যায়। সে রাস্তায় দেবাকে খুব মারে যাতে রাতের রাগ মেটাতে পারে। দেবা ভয় পেয়েছিল, সে একজন ভিখারি, সে এত বড় একজন মানুষের গায়ে হাত তুলতে চায়নি। দেবার জন্য যে তাকে কাজ আর খাবার দিয়েছে সে ভগবানের সমান। কিন্তু এরপর যখন রাস্তায় রোবো দেবাকে গুলি করার চেষ্টা করে তখন দেবা সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে দীপক জানতে পারে যে দেবার অ্যাকাউন্ট থেকে লেনদেন সফল হয়নি, তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাদের দেবাকে এখনো জীবিত প্রয়োজন। এখন তারা দেবাকে খোঁজা শুরু করে দেয়। দেবা সকাল থেকে কিছু খায়নি, কালো বাথরুমে বন্দি ছিল, তাই সে রেলওয়ে স্টেশনে এসে অজ্ঞান হয়ে যায়। এখানে সামিরা নিজের সমস্যার কারণে কাঁদছিল। সে দেবাকে জল আর চকোলেট খেতে দেয়। এর চেয়ে বেশি টাকা সামিরার কাছেও ছিল না, কারণ সে তার বয়ফ্রেন্ড রাজুর সাথে পালিয়ে এসেছিল। কিন্তু শেষ মুহূর্তে রাজু আসেইনি, সে পরিবার মানেনি এবং টাকা ছাড়া কিভাবে থাকবে এই সব অজুহাত দেখিয়েছিল। সামিরা বাড়ি ফিরে যেতে পারছিল না, তাই সে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। দেবা তাকে বাঁচিয়ে নেয় এবং নিজের জীবনের দর্শন জানায় যে জীবনকে সুখী থাকার জন্য নয়, বরং জীবনকে যাপন করার জন্য বাঁচো। জীবনে সুখ দুঃখের মুহূর্ত তো আসতেই থাকবে। এরপর দেবা সামিরার থেকে ফোন নিয়ে দীপককে ফোন করে। তার মনে হয়েছিল যে দীপক তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু দীপক ফোন তুলতে পারেনি। সে দেবার ভয়েস মেসেজ শোনা মাত্রই সামিরার ফোনের লোকেশন ট্র্যাক করে। এদিকে সামিরার কাছে দেবার পোশাক দেখে তাকে একজন ধনী ব্যবসায়ী মনে হচ্ছিল, তাই শেষবারের মতো সাহায্য করার জন্য সে তাকে মসজিদের কাছে লিফট দিয়ে নিজের বাড়ি চলে যায়। এরপর দীপক যখন রেলওয়ে স্টেশনে সামিরা বা দেবাকে খুঁজে পায় না, তখন সে সামিরার বাড়িতে খোঁজ নিতে যায়। সামিরা তাকে পুরো ঘটনা জানায় যে সে দেবাকে মসজিদের কাছে ছেড়ে এসেছে, কারণ আজ শুক্রবার আর আজ সেখানে সে খাবার পেয়ে যাবে। সামিরার বাড়িতে সবাই ভেবেছিল যে দীপক একজন পুলিশ এবং সামিরা দেবার সাথে এত রাতে পালাতে যাচ্ছিল, তাই সবাই সামিরার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। দেবাকে সাহায্য করার কারণে সামিরা রাস্তায় চলে আসে। ওদিকে দেবা মসজিদের বাইরে খেতে যাচ্ছিল, তখনই সেখানে রোবো তার লোকজন নিয়ে চলে আসে। তাই দেবা খালি পেটেই সেখান থেকে জলে ঝাঁপ দেয় যাতে অন্তত প্রাণটা বাঁচাতে পারে। ঢেউ দেবাকে একটি বিচের কাছে নিয়ে আসে। দেবা এখন ভিক্ষা করা একদম বন্ধ করে দিয়েছিল। সে শুধু একটা ফোন করার জন্য ফোন চাইছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করেনি। তাই দেবা পুরো মুম্বাই জুড়ে সেই গেস্ট হাউসটা খোঁজা শুরু করে যেখানে তাদের রাখা হয়েছিল। দেবা সেই জায়গাটা খুঁজে পায়নি, কিন্তু একটি বাস স্টপে সামিরার সাথে তার দেখা হয়ে যায়। সে আবার সাহায্যের জন্য সামিরার পিছনে ঘুরতে শুরু করে, কিন্তু এখন সামিরা তাকে দেখতেও পছন্দ করে না, কারণ তার জন্য সামিরাকে রাস্তায় আসতে হয়েছে। সে তখন একটি গার্লস হোস্টেলের ভেতরে চলে যায়। এরপর দেবা আবার সেই জায়গাটা খোঁজা শুরু করে। দেবা কিছু পাইপলাইন দেখতে পায়, এটাই দেবা সেই বাড়ির বাথরুমের জানালা থেকে দেখেছিল। তাই দেবা সেগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিরাজের সেই গেস্ট হাউস পর্যন্ত পৌঁছে যায়। তার মনে হয়েছিল যে এখানে দীপক তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু ভেতরে এসে সে জানতে পারে যে ওরা খুশবুকেও কাজ করিয়ে মেরে ফেলবে। দেবা খুশবুর টাকার বাক্সটা তুলে নেয়, যেটা খুশবু নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রাখত। এরপর সে রোবোর সাথে দীপককেও দেখতে পায়। দেবা বুঝে যায় যে দীপক এদের সাথেই জড়িত। দীপককে দেখে দেবা বুঝতে পারে যে ওরা তাকে মেরে ফেলবে, তাই সে বাথরুমের জানালা দিয়ে পালাতে শুরু করে। গুন্ডারা তাকে গুলি করছিল, কিন্তু দীপকের দেবাকে জীবিত প্রয়োজন, না হলে তাদের টাকা আটকে যাবে যা দেবার অ্যাকাউন্টে জমা আছে। দেবা জঙ্গলে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেখানে রোবো তাকে ধরে ফেলে এবং খুব মারে। রোবো দেবাকে প্রায় মেরে ফেলছিল, তখনই কিছু কুকুর এসে দেবাকে বাঁচায়। দেবা পশুদের খুব ভালোবাসে, তাদের খাবারও খাওয়াতো, তাই আজ সেই কুকুরটি দেবার প্রাণ বাঁচিয়েছে। দেবা সেখান থেকে পালিয়ে সোজা সামিরার হোস্টেলে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওদিকে নিরাজ এখন দেবাকে ধরার জন্য শেষ সুযোগ দেয়। এরপর নিজেকে বাঁচানোর জন্য নীরজ কি করবে তা কেউ জানে না। এরপর নীরজ সেই রেজিস্ট্রারকেও খুন করিয়ে দেয়, যার সাথে দেবাকে সম্পত্তি কেনার জন্য দেখা করানো হয়েছিল, যাতে দেবা কোথাও সাহায্যের জন্য যেতে না পারে। এরপর দীপক দেবাকে খুঁজতে তার নিজের শহর তিরুপতিতে যায়। তার মনে হয় দেবা এখান থেকে পালিয়ে তিরুপতিতেই গেছে। এদিকে সামিরা দেবাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। দেবার জ্ঞান ফিরে আসে। সামিরা তাকে নিজের সমস্যার কথা জানায় যে দেবার কারণে সবাই তাকে খারাপ মেয়ে ভাবছে এবং সে রাস্তায় চলে এসেছে। এখানেই দেবার সাথে কথা বলে সামিরা জানতে পারে যে সে আসলে একজন ভিখারি। গুন্ডারা তাকে মেরে ফেলার জন্য তার পিছনে পড়েছে। দেবা কোনো চুরি করে আসেনি, তার কোনো অঙ্গ অনুপস্থিত নয়, তাহলে ওরা কেন তার পিছনে পড়েছে? এই ব্যাপারটা দেবা নিজেও বুঝতে পারছিল না।
এরপর হাসপাতালের বিল মেটানোর জন্য দেবা খুশবুর টাকার বাক্সটা দেয়, কিন্তু তাতে ছেঁড়া নোট আর অল্প কিছু কয়েন ছিল। অথচ খুশবুর জন্য এই সামান্য টাকাও অনেক মূল্যবান ছিল। এখানে সামিরা নিজেই দেবার হাসপাতালের বিল মিটিয়ে দেয়। ওদিকে দীপক তিরুপতিতে দেবার অতীত সম্পর্কে জানতে পারে, যে সে কিভাবে ভিখারি হতে বাধ্য হয়েছিল, আর এটাও জানতে পারে যে যারা তাকে সাহায্য করে বা খেতে দেয় দেবা তাদের কখনো ভোলে না। তাই দীপক সামিরাকে ফোন করে দেবার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। এখন সামিরা জানে যে ওরা দেবাকে মারতে চায়, তাই সে কিছুই জানায় না। এরপর দেবা হাসপাতাল থেকে সোজা সামিরার সাথেই দেখা করতে আসে। সামিরা তার থেকে যত দূরে থাকার চেষ্টা করছে, সে ততই সাহায্যের জন্য সামিরাকে খুঁজতে খুঁজতে চলে আসছে, কারণ সামিরা ছাড়া সে আর কাউকেই চেনে না। তখন দেবার মনে পড়ে যে দীপক তাকে একজন রেজিস্ট্রারের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিল, তার কাছে সেই রেজিস্ট্রারের কার্ডও আছে, তাই দেবা তার সাহায্য নিতে পারে। সামিরা তাকে সেই রেজিস্ট্রারের অফিসের ঠিকানা বলে দেয়, কিন্তু এর বেশি সাহায্য করতে পারে না। সামিরাকে নিজের জন্য চাকরি খুঁজতে হবে, তাই সামিরাকে ধন্যবাদ জানাতে দেবা খুশবুর টাকার বাক্সটা তাকে দিয়ে দেয়। দেবার কাছে যা কিছু আছে তা এটাই। দেবা স্নান করে সোজা রেজিস্ট্রার অফিসে যায় এবং বলে যে তাকে কেবিনের স্যারের সাথে দেখা করতে হবে, কিন্তু তাকে তো নিরাজ আগেই খুন করিয়ে দিয়েছে। দেবা বলতে শুরু করে যে ওরা স্যারকেও মেরে ফেলেছে। এইটুকু শোনা মাত্রই কর্মচারীরা পুলিশকে ডেকে নেয়, আর যখন দেবা পুলিশকে বলতে শুরু করে যে সে একজন ভিখারি, তখন তারা তার একটা কথাও শোনে না, উল্টো দেবাকে মেরে জেলে পুরে দেয়। মানে আগেই তো বলেছি যে এরা ভিখারিদের মানুষ বলেই মনে করে না। জেলে দেবা খবরের কাগজে নিরাজের ছবি দেখতে পায়। সে চিৎকার করতে শুরু করে যে উনি তো তার সাহেব, এনার জন্য তো সে কাজ করে। এবার পুলিশ অফিসারটি দেবাকে একটু গুরুত্ব দেয় এবং তার পুরো কথা শোনে। এরপর সে দেবার সাথে সে রেজিস্ট্রারের ফ্ল্যাটেও যায়, যেখানে তারা ডিল সই করেছিল, আর দীপক টাকার ব্যাগ সেই অফিসারকে দিয়েছিল। ফ্ল্যাটে কোটি কোটি টাকা দেখার পর পুলিশ অফিসারটি দেবার সেই সম্পত্তিও দেখতে যায়, যার জন্য এত টাকা দেওয়া হয়েছিল। তো সেটি ছিল একটি নির্মীয়মান বিল্ডিং, যেখানে কাজ করা একজন শ্রমিককে সেই বিল্ডিং এর মালিক বলা হয়েছিল, আর তার কাছ থেকে দেবা একজন ভিখারি সেই বিল্ডিংটি কিনেছিল। এখন পুলিশ অফিসারের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। নিরাজ দেবার নামে একটি জাল অ্যাকাউন্ট তৈরি করেছে এবং তাতে কোটি কোটি টাকা রেখেছে। এই কথায় পুলিশ অফিসারটি দেবাকেও বোঝায় যে তার অ্যাকাউন্টে এত টাকা আছে যে ভারতের বড় শহরগুলোর সমস্ত ভিখারির বাড়ি, খাবার, পড়াশোনা সব হয়ে যাবে, তারপরেও কোটি কোটি টাকা বেঁচে যাবে। ওদিকে নিরাজ সরকারকে 500 কোটি টাকা তো পৌঁছে দিয়েছিল, কিন্তু এখন একজন মন্ত্রীর 10,000 কোটি টাকা কমিশন বাকি ছিল, তাই তারা নিরাজকে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এরপর দীপককে দেখানো হয় সে তিরুপতি থেকে সোজা সামিরার কাছে দেবার ব্যাপারে খোঁজ নিতে যায়, কারণ দেবা আর কাউকে চেনে না, সে শুধু ওর কাছেই সাহায্যের জন্য আসবে। এখানে দীপক খুশবুর সেই টাকার বাক্সটা দেখতে পায় এবং বুঝে যায় যে সামিরা দেবাকে সাহায্য করছে। সে সামিরাকে বন্দুক দেখিয়ে পুরো সত্যিটা জিজ্ঞেস করে, আর তারপর রেজিস্ট্রার অফিসে গিয়ে সে জানতে পারে যে দেবা পুলিশ স্টেশনে আছে। এখন সে ভুয়া সিবিআই অফিসার সেজে পুলিশ স্টেশনে যায় এবং সেখান থেকে দেবা ও সেই ইন্সপেক্টরের ব্যাপারে খোঁজ খবর নেয়। এরপর দীপকও সেই বিল্ডিং এ দেবাকে নিতে চলে আসে, আর এখানে পুলিশ অফিসারের কাছ থেকে দেবাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য দীপক সেই পুলিশ অফিসারকেই মেরে ফেলে। দেবা জানতো যে ওরা টাকা নিয়ে তাকেও মেরে ফেলবে, তাই সে সেই বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেয়, কিন্তু তার ভাগ্য ভালো যে সে গাছের উপর গিয়ে পড়ে আর কোনো আঘাত পায় না। দেবা সেখান থেকেও নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এখন দীপকের অপরাধবোধ হতে শুরু করে, কারণ সে একজন সৎ পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। এরপর খবরে আসে যে একজন মন্ত্রীর মৃত্যু হয়েছে। উনি সেই মন্ত্রী ছিলেন যাকে নিরাজের শেষ 10,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল। দীপক বুঝে যায় যে এই টাকা কোথায় যাচ্ছে। সে এখন খুনের অপরাধবোধ নিয়ে নিজের বাড়ি ফিরে আসে আর নিরাজের ব্যাপারে সবকিছু খতিয়ে দেখে। নিরাজ কিছুদিন আগেই অপারেশন সাগর মন্থন কিনেছিল। এটা জেনে দীপকের কাছে পুরো খেলাটা পরিষ্কার হয়ে যায়। দীপক এখন সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো মানুষের প্রাণ যেতে দেবে না। সে প্রথমে তার পরিবারকে অন্য একটি দেশে পাঠিয়ে দেয়, তারপর নিরাজের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সংগ্রহ করে একটি লকারে নিরাপদে রেখে দেয়। এদিকে দেবা আজও পালিয়ে সামিরার কাছেই আসে আর তাকে জানায় যে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, তাই ওরা তাকে মারতে চায়। তখনই সেই গুন্ডারা এখানেও দেবাকে মারতে চলে আসে। দেবা সামিরাকে তাদের গোপন কথা বলে দিয়েছিল, তাই এখন ওরা সামিরাকেও মারবে। তাই সামিরার কাছে দেবার সাথে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না, কিন্তু তারা যেখানেই যাচ্ছিল সেই গুন্ডারা তাদের পিছু নিচ্ছিল।
ছিল। ফোনের লোকেশন ট্র্যাক করে ওখানেই চলে আসতো। ওরা অনেক লুকানোর আর পালানোর চেষ্টা করছিল, কিন্তু গুন্ডারা সব জায়গায় পৌঁছে গিয়েছিল। তাই সামিরা ব্যাপারটা বুঝে যায় আর নিজের ফোন সুইচ অফ করে দেয়। এখন ওরা গুন্ডাদের থেকে লুকানোর জন্য একটা আবর্জনার ট্রাকে ছিল। সেখানে ওরা নিজেদেরকে আবর্জনার ভেতরে লুকিয়ে রেখেছিল। ওই ট্রাকটা ওদের দুজনকে একটি ডাম্পিং ইয়ার্ডে নিয়ে আসে। দেবার জন্য আবর্জনার মধ্যে থাকাটা সাধারণ ব্যাপার ছিল, কিন্তু সামিরার খুব খারাপ লাগছিল। সে বমি করতে শুরু করে দেয়। তখন সামিরার এই অবস্থা দেখে দেবা দীপককে ফোন করে বলে দেয় যে সে তাদের টাকা ফিরিয়ে দেবে, শুধু যেন তাদের প্রাণ ভিক্ষা দেওয়া হয়। এরপর ওরা ওই লোকেশনটাও ছেড়ে চলে যেতে থাকে, কারণ গুন্ডারা এখানেও ফোনের লোকেশন ট্র্যাক করে চলে আসবে। রাস্তায় দেবা একজন ভিখারির মৃতদেহ দেখতে পায়। মিউনিসিপ্যালিটির লোকেরা তার দেহটি কুকুরের ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তখন দেবা তাদের থামানোর জন্য অনেক অনুরোধ করে, বলে যে এই দেহটা একজন মানুষের, এর সাথে এমন ব্যবহার করা যায় না। এরপর দেবা ওই লোকেদের মৃতদেহটির ভালোভাবে সৎকার করার জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যে সে তাদের টাকা এনে দেবে। দেবা তখন সামিরার সাহায্যে ওয়াচম্যানকে ধোকা দিয়ে ওই রেজিস্টারের ফ্ল্যাটে ঢুকে যায় আর সেখান থেকে অনেক টাকা তুলে নেয়। তারপর সেই টাকার সাহায্যে ওই ভিখারির মৃতদেহটির ভালোভাবে সৎকার করায়, ঠিক ততটাই ভালোভাবে যতটা পাওয়ার যোগ্য প্রত্যেক মানুষ। এবার দেবা বুঝতে পারে যে তাকে তার অ্যাকাউন্টের টাকা দিয়ে কি করতে হবে। সে ওই টাকা দিয়ে ভিখারিদের সাহায্য করবে। এতক্ষণে নিরাজ একই শহরে নিজের গোপন রহস্য ফাঁস হওয়া থেকে বাঁচতে রেজিস্টার, সাব রেজিস্টার, ইন্সপেক্টর এবং ওয়াচম্যানকে খুন করিয়ে দিয়েছিল। এর জন্য এখন পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল। তাই সে দীপককে শেষ 24 ঘন্টার সময় দেয়। দীপক তখন তার লোকেদের নিয়ে দেবার লোকেশনে চলে যায়। দেবা ওখানেই লুকিয়ে অপেক্ষা করছিল। সে সুযোগ পাওয়া মাত্রই দীপকের উপর হামলা করে তাকে কিডন্যাপ করে নেয়। জ্ঞান ফেরার পর দীপক দেবারই সাহায্য করার কথা বলে, কিন্তু এখন দেবা আর সামিরা তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন দীপক জানায় যে খুশবু বেঁচে আছে। সে খুশবুকে বাঁচিয়ে নিয়েছিল। সে দেবার সাহায্যে নিরাজকে ফাঁসিয়ে দিতে পারে। তখন দেবা দীপককে বিশ্বাস করে আর তার সাথে খুশবুকে দেখতে যায়। দীপক এবার নিজের ফোন অন করে লকার থেকে সেই সব প্রমাণ বের করে নেয় এবং তারপর সামিরা ও দেবাকে খুশবুর কাছে নিয়ে যায়। খুশবু এখানে খুব খুশি ছিল। 10 দিন পর তার ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু তখনই দীপকের ফোনের লোকেশন থেকে গুন্ডারা এখানে চলে আসে আর সবাইকে মারতে শুরু করে। এই লড়াইয়ে খুশবু আঘাত পায় এবং তার সন্তান আজ এখানেই জন্মে যায়, যার কারণে খুশবুর মৃত্যু হয়। দীপক অতীতে সিবিআই অফিসার ছিল, তাই সে বন্দুক চালাতে জানতো। সে একাই ওই সব গুন্ডাদের সাথে লড়াই করে, তাদের মেরে ফেলে, কিন্তু এই লড়াইয়ে দীপকেরও মৃত্যু হয়। দীপকের মৃত্যুর পর দেবা এখন তারই প্ল্যান অনুসরণ করে। সে নিরাজকে ফাঁসিয়ে দেয়। তাকে এখন সবসময় টাকার সাথে পালাতে হবে না, বরং এই খেলাটা শেষ করতে হবে। সে নিরাজকে এমন এক জায়গায় নিয়ে আসবে যেখানে তার টাকা আর ক্ষমতা কোনো কাজেই আসবে না। এবার দেবা সেই পুরো 10 কোটি টাকা ট্রাকে ভরে নিরাজের বাড়ির বাইরে আবর্জনার মতো ফেলে দেয়, যার ফলে সেখানে মিডিয়া জড়ো হয়ে যায়। সবাই নিরাজকে এত কালো টাকা নিয়ে প্রশ্ন করতে থাকে আর সরকার থেকেও পরিষ্কার বলে দেওয়া হয় যে যদি ওই টাকার সাথে তেলের যোগসূত্র প্রমাণিত হয় তবে তারা পুরো দোষ নিরাজের ঘাড়ে চাপিয়ে তাকে জেলে পাঠিয়ে দেবে। নিরাজ এখন ফেঁসে গিয়েছিল। তখনই দেবা নিরাজের ওয়াচম্যানকে দীপকের একটা রেকর্ডিং দিয়ে যায়, যেখানে দীপক নিরাজের তেলের পুরো প্ল্যানটার কথা বলে দিয়েছিল। এই টেপ যদি মিডিয়ার কাছে যায় তাহলে নিরাজ শেষ। এরপর দেবা নিরাজকে ফোন করে একদিনের জন্য ভিখারি হতে বলে, সেই ভিখারি যাকে নিরাজ এত ঘৃণা করত, যাতে সে বুঝতে পারে যে তাদের জীবন কতটা কঠিন। নিরাজ সবকিছু করতে বাধ্য ছিল, নইলে দেবা মিডিয়ার কাছে চলে যেত। সে সারাদিন রাস্তায় আর মন্দিরের বাইরে ভিক্ষা করতে থাকে আর তার লোকেরা আশেপাশে দেবাকে খুঁজতে থাকে। এরপর রাতে দেবা নিরাজকে কিডন্যাপ করে সেই ডাম্পিং ইয়ার্ডে নিয়ে আসে, যেখানে নিরাজের কোনো ক্ষমতাই কাজে আসবে না। দেবার মনে হয়েছিল যে এই সবে নিরাজ বদলে যাবে, সে মানুষের কষ্ট বুঝবে, কিন্তু এমনটা হওয়ার ছিল না। নিরাজ দেবাকে মারতে শুরু করে দেয় এবং এই লড়াইয়ে নিজের প্রাণ বাঁচাতে দেবা নিরাজকে মেরে ফেলে। শেষে দেবা যেন হঠাৎ করেই বুঝে যায় জীবনটা শুধু বেঁচে থাকার জন্য না, বরং পুরো দমে নিজের মতো করে বাঁচার জন্য। সুখ দুঃখ তো আসবেই, আটকানো যাবে না, কিন্তু সেই সব কিছুর মাঝেও নিজের জীবনটাকে বাঁচার মতো বাঁচিয়ে তুলতে হবে। মরার ভয় না, বরং বাঁচার আনন্দেই খুঁজে পেতে হবে জীবনের মানে।